সবাইকে স্বাগত জানাচ্ছি ইনফো আলো আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2023-এর আজকের এই অনুষ্ঠানে বিষয় নির্ধারিত হয়েছে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবার জন্য অংশগ্রহণের সুযোগ হচ্ছে। সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি পক্ষে দলের নেত্রী তাসনিম জহিরকে। আমি তার বক্তব্য উপস্থাপন এবং উপস্থাপিত বক্তব্যের আলোকে যুক্তিযুক্ত তথ্য প্রদানের জন্য আসছে তাসনিম জহির। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা উপস্থাপন করছি দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সকলের জন্য অংশগ্রহণের সুযোগ আছে এর পক্ষে। গত 2/1/2023 দৈনিক প্রথম আলো পত্রিকার চোখ কাপ্পিকাল পত্রিকার পাতায় চা বাগানের মধ্য দিয়ে একদল শিক্ষার্থী নতুন বই হাতে ভীষণ উদ্যমে ছুটে চলেছে বিদ্যালয়ের উদ্দেশ্যে। হ্যাঁ মাননীয় মডারেটর, প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় অংশগ্রহণের এমন যখন বাস্তব চিত্র, তখন আজ আমরা হয়ে দিয়ে যাবো যে আমরা এইসব মাননীয় মডারেটর নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থাকে একেবারেই শেষ করে দিলেন। কি হবে শিক্ষার্থীদের? চাকরির বাজারে গেলে তো সেই এমসিকিউ পরীক্ষা দিয়ে চাকরি নিতে হবে, এমন কথা এখন বেশিরভাগ অভিভাবক ও শিক্ষকদের মুখেও শোনা যায়। এমনকি শ্রেণীকক্ষেও শিক্ষার্থীদের সামনে নতুন কারিকুলামের সম্পর্কে নানা সমালোচনা করে, যা শিক্ষার্থীদের পাঠে আগ্রহের পরিবর্তে অনীহা সৃষ্টি করে। আজকে আমাদের বিপক্ষীয় বন্ধুরাও এদের মধ্যে কয়েকজন। আমরা শিক্ষার্থীদের দেখে চেয়েছি তার নতুন কারিকুলাম শিখতে কতটা বই পড়ে মুখস্থ করে পরীক্ষায় লিখতে হবে এমন গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে যেন তারা স্বস্তির নিঃশ্বাস দিচ্ছে। বর্তমান কারিকুলাম সহযোগিতামূলক, এখানে প্রথম দ্বিতীয় হওয়ার কোনো চাপ নেই। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে ঠিক এভাবে দলগতভাবে সবাইকে নিয়ে ভালো কিছু করার জন্য তারা খুবই আগ্রহী। দুর্ভাগ্য আমাদের কিছু শিক্ষক ও অভিভাবক এখনো হতে পারল না। পরিষ্কার করে নিচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবাই কিভাবে অংশগ্রহণ করছে। এটি হচ্ছে সরকারি ও বেসরকারি প্রচেষ্টার মাধ্যমে। এবার সরকারি প্রচেষ্টার মাধ্যমে কিভাবে উদ্যোগ হচ্ছে সে বিষয়গুলো একটু দেখে নিচ্ছি। সেগুলো হচ্ছে সরকারি প্রচেষ্টার মাধ্যমে শিক্ষাবন্ধক পরিবেশ সৃষ্টি, শিক্ষার নতুন কাঠামো তৈরি, শিক্ষা খাতে প্রয়োজনীয় বাজেট প্রণয়ন তৈরি, উপবৃত্তির ব্যবস্থা, উপন্যাসী শিক্ষা কার্যক্রম। ওই যে কথায় আছে না, সময় করিল আমায় যুবা, সময় করিল আমায় একই সুতোয় কথা। এভাবেই আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, নিজেকে আপডেট করতে হবে। কিন্তু আমার বিপক্ষে বন্ধুরা এটা কেন বুঝতে পারছে না সেটা আমি বুঝতে পারছি না। তারা এখনো পরে রইল সেই আগের দিনের মুখস্থ করা পরীক্ষা নিয়ে। আগের দিনে কি হতো শুনবে? ছাত্রছাত্রীরা পরীক্ষার ভয়ে বলতো যে যদি দেশে প্রধানমন্ত্রী হতাম তাহলে দেশ থেকে সবার তো পরীক্ষা উঠিয়ে দিতাম। শেষ করছি একই কথা বলে যে শিক্ষাই মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে সচল রাখতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। তাই আপনার অনুমতি দাবি যেন অবশ্যই বিক্রি হয়। ধন্যবাদ সবাইকে। এখন আমরা শুনবো ইনফো আলো আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা বিপক্ষ দলীয় নেত্রী রামিসার কাছ থেকে। তিনি উপস্থাপিত বিষয়ের আলোকে যুক্তিযুক্ত আলোচনা করবেন। আসছে রামিসা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আজকের অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে আমার বিতর্কের বিষয় হচ্ছে দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবার জন্য অংশগ্রহণের সুযোগ হচ্ছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এই বিষয়ে বিপক্ষে অবস্থান নিয়েছি যে আমি মুদ্রার দুটো বেশ স্বাভাবিকভাবে এক নয় বা এক হতে পারে না, তেমনি সত্যনিষ্ঠ বাস্তবতার মানদণ্ড প্রতীক বিশ্লেষণ বর্তমানে করা কতটা যুক্তি হয় তার পক্ষদের কাছে আমার একটা প্রশ্ন। শিক্ষা আইনের পরিবর্তন মান পাচ্ছে কতটা? কত দিন ধরে শিক্ষা আইনের পরিবর্তন হয়েছে কিন্তু বাস্তবায়ন এবারে বাড়তে থাকছে। আচ্ছা সামান্য দাদা উদাহরণ দিচ্ছি, 1.5 দশক আগে মাধ্যমিক স্তরে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করা হয়েছিল। দীর্ঘ সময়ের এই পদ্ধতি শিক্ষার্থীরা তো দূরের কথা, শিক্ষার্থীদের বড় আশেপাশে ঠিকমতো রপ্ত করতে পারেনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাসবাদক বছরে 8,000-এর বেশি বিদ্যালয়ের শিক্ষকেরা পুরোপুরিভাবে এই পদ্ধতি প্রশ্ন তৈরি করতে পারে না। এখানে পাঠ্যক্রম সম্পূর্ণভাবে রূপান্তরিত বা বাস্তবিত প্রক্রিয়া চলছিল, যার মধ্যে শিক্ষকরা জব কাটছিল বা বুঝতে বুঝতে হাবুডুবু খাচ্ছিল। ঠিক সেই সময় নতুন করে সাজানো হয়েছে নতুন পাঠ্যক্রম। প্রত্যন্ত অঞ্চলে এর সফলতা কতটুকু হবে তাই পক্ষ দলের কাছে আমার আরেকটা প্রশ্ন। এবার আসি নতুন পাঠ্যক্রম নিয়ে। যদিও প্রায় 5 বছর ধরে প্রস্তুতির পর চালু করা এই নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের শুরুটা তেমন ভালো হয়নি। শিক্ষাবর্ষ চালুর প্রায় 1.5 মাসের মধ্যে 2টি শ্রেণী প্রত্যাহার করেছে সরকার, আরো 3টি বই সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। এই নতুন কারিকুলামের জন্য যা কিছু দরকার তা তো সকলের সামর্থ্য দিয়েও পারে না। অনেক ছাত্রছাত্রী আছে তো কিছু বোঝেই না। একবার এক শিক্ষক তার এক শিক্ষার্থীকে বলেছিল তার বাংলা বিদ্যালয়ের চকলেট নেই তার বিদ্যালয় সম্পর্কে, কিন্তু ওই শিক্ষার্থী কিছু না বুঝে লিখলো ভাই আসে আমরা সকলে মিলে নামাজ পড়ি। 1993 সালে বহু নির্বাচনে প্রশ্ন এমসিকিউ ব্যবস্থা চালু করা হয়, কিন্তু দেশে এই পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে না পারে কার্যত শিক্ষার সর্বনাশের শুরুটা তখন থেকেই হয়। মূল কথা বাংলাদেশ তার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই কারণে এই করুণ পরিস্থিতি দেশে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ। আপনি এবার শুনবো পক্ষ দলের সহযোগী মেডিকেল সাইবার কাছে। আসছে বিকাশা। মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবাই সমান সুযোগ পাচ্ছে। এই পক্ষ থেকে আমি অবস্থান করছি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবাই সমান সুযোগ পাচ্ছে। প্র্যাকটিক্যাল, লজিক্যাল, টেকনিক্যাল ও সায়েন্টিফিক বিষয় আমাদের দেশে মুখস্থ বিদ্যার অনেক দাম, কিন্তু লজিক্যাল ও টেকনিক্যালের কোনো দাম নেই। কারণ পাঠ্যসূচিকে এমনভাবে গঠন করা হয়েছে যে মুখস্থ বিদ্যা না হলে কোনোভাবেই ভালো ফলাফল করা সম্ভব নয়। মাননীয় মডারেটর মজার ব্যাপার হচ্ছে বিশ্ব এখন আগের মধ্যে নেই, বিশ্ব এগিয়ে চলেছে সাহিত্যিক ও যৌক্তিক দিক দিয়ে। সারা বিশ্বে এখন এইসব বিষয় যাদের মেয়ে স্যার তারাই জড়িত, যেমন সকল পরীক্ষাতে লজিক্যাল সেন্স ছাড়া কোনোভাবেই ভালো ফলাফল করা সম্ভব নয়। মাননীয় মডারেটর আমাদের দেশে লজিক্যাল, টেকনিক্যাল, প্র্যাকটিক্যাল, সায়েন্টিফিক বিকাশে উল্লেখযোগ্য কোনোই সুযোগ নেই, শুধুই আছে মুখস্থ বিদ্যার বিকাশের সুযোগ। এর জন্যই মাননীয় মডারেটর অকারণে ঝরে পড়ছে অনেক মেধাবী শিক্ষার্থী। তার প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল, লজিক্যাল, টেকনিক্যাল ও সায়েন্টিফিক বিষয় অধিকারত জোরদার করা।
মাননীয় মডারেটর, গতকাল ফেসবুকে সাবিরা আহমেদের পোস্ট করেছিলাম এবং আমার মনে হচ্ছে সেই দিয়ে প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক বেশি সম্পর্কিত। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম স্কুল ও কলেজে যা শেখানো হয় তার 100 ভাগের 70 ভাগের কোনো মিল নাই। আমার তা পড়ার জন্যই শুধু পড়া, এটা লাভের দিয়েছে কে জানে। বাচ্চা পোলা পায় মিলিটারি কখনো পড়তে মতো ওজন গলা ব্যাগ, ট্রাফিকের ছাত্রছাত্রী মুখস্থ কুইলা ফাইভ অবস্থা কোচিং সেন্টার ও গাইড বই। আহার জীবন যদি ক্লাসের বইয়ের মতো হইতো কিন্তু ক্লাসে কোনোদিন হইল না। মাননীয় মডারেটর, আজকের দিনে ভালো ফলাফল বা জিপিএ পাওয়ার জন্য বাস্তব শিক্ষা অন্যান্য বিষয়ের প্রতি লক্ষ্যই রাখা হয় না এবং শিক্ষার্থী ও অভিভাবক ও প্রতিষ্ঠানে একটি মাত্র চাওয়া জিপিএ 5 পাওয়ানো এবং এর সংখ্যা বৃদ্ধি করা। শিক্ষার্থী মনে একটি ধারণা ইতা লিখতাম ইতা বড় কথা নয়, বড় কথা লিখতে এটাই আসে। মাননীয় মডারেটর, লক্ষ্য করে শুনো, বর্তমান শিক্ষা ব্যবস্থার ফলে আমরা আত্মনির্ভরশীল হতে পারছি। মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবার বক্তব্য প্রদান করবেন বিকল্পদলের সহদলনেত্রী মারিয়াম সোয়া। আসছে মারিয়াম সোয়া। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আজকে অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়টি বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবার জন্য অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমার চাকরির বয়স প্রায় 45। তিনি মাধ্যমিক পাশ করেছেন প্রায় 28 বছর। যখন আমি পঞ্চম শ্রেণীর অঙ্কন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তখন আমার চাকরি আমাকে গণিত, ইংরেজি ও অন্যান্য বিষয়ে ভালোভাবে বুঝতে সাহায্য করতেন। অঙ্কন পরীক্ষা হলো না, আমি এখন ষষ্ঠ। নতুন কারিকুলামের বই এলো, বইয়ের ধারণা যতটা সুন্দর ছিল, প্রশ্ন ছিল এই বইতে বাস্তব কি শিখবো। যখন জানা মূল্যায়ন হবে দ্বিগুণ বিদ্যুৎ তথ্যপ্রযুক্তি ভিত্তিতে, সেদিন তাকে আমার চেয়ে দেখতে পারি কারণ শিক্ষাঙ্গনে এখন দ্বিগুণ বিদ্যুৎ তথ্যপ্রযুক্তির ব্যবস্থা চলছে। সঠিকভাবে সুযোগ পাচ্ছে না প্রত্যন্ত দলের হাজার শিক্ষার্থী। শিক্ষার চূড়ান্ত ফল হলো সহনশীলতা। বর্তমান শিক্ষা দলে আদৌ কি আমরা তা শিখছি? কত দলের বন্ধুদের কাছে আমার বর্তমান শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। টাকা আছে যার, শিক্ষা হলো তার। মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের পক্ষে করা যা একেবারে কষ্টসাধ্য। হাতের কাজ, বাইরের কাজ, অ্যাসাইনমেন্ট, টিচার এসবের খরচ জোগানো একজন মধ্যবিত্ত শিক্ষার্থীর পক্ষে প্রায় অসম্ভব। যারা দুবেলা দুপুরে খেতে পায় না তাদের কাছে নতুন কারিকুলাম শিক্ষা স্বাস্থ্যমাত্র। বিপক্ষ এক্ষেত্রে আপনারা কিভাবে বলবেন দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা সবার জন্য অংশগ্রহণের সুযোগ হচ্ছে? শিক্ষকদের হাতে এখন শাড়িমান। কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষক স্বজনপ্রীতি দেখে নম্বর বন্টন করে নিজের কিশোর শিক্ষার্থীদের থেকেই তাদের সুদৃষ্টি। অন্যদিকে গরিব ও দুর্বল শিক্ষিতদের হয়ে যাচ্ছে কোণঠাসা। এতে শিক্ষক ছাত্র অভিভাবকদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। বাড়ছে ক্ষোভ। তাহলে কোথায় সবার অংশগ্রহণের সুযোগ? তাই দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সবার জন্য অংশগ্রহণের সুযোগ হচ্ছে কথাটি পুরোপুরি বিরোধিতা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমাদের এই অনুষ্ঠানে এবার বক্তব্য রাখবেন বক্তব্যদলের প্রিয়তি কর্মকার। মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে আমি বক্তব্য রাখছি যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সমাজ তার পক্ষ থেকে এই বিষয়ে শুরুতে আমি একটি ঘটনা তুলে ধরতে চাই। প্রথমে তুলে ধরি গত বছরের সামনে পরীক্ষার কথা। 3 মাস আগে শুরু করেছিলাম প্রস্তুতি। যখন পরীক্ষা শুরু হলো অভিভাবক আমাকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে আবেদন করতে বলল। যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হলাম। ভেবেছি আমি আসতে পেরেছিলাম, কারণ পরীক্ষা কেন্দ্রে আমার বিশেষ কোনো কাজ থাকবার কথা না। কিন্তু কপাল খারাপ, সে কোথা থেকে যেন প্রশ্নপত্র জোগাড় করে এনে কেবল আমাকে সঠিকভাবে ছাত্রছাত্রী পর্যন্ত পৌঁছে দিতে বলেছে। পরে দেখলাম ধারাবাহিক শিক্ষকের অভাব নেই এবং খুব উৎসাহের সাথে তারা এই কাজ করছে। এসব পরিস্থিতি সহজে থাকবে না, কারণ এর সাথে জড়িত আছে শিক্ষক, অভিভাবক সহ নানান শ্রেণীর মানুষ। তাহলে কি করবেন? যেখানে ভিতরেও জীবন আছে, আপনি আপনার জীবনে কি করতে পারেন? ধন্যবাদ। প্রতিযোগিতা সর্বশেষ প্রতিযোগী বক্তব্য করবেন বিকল্পদলের সমাজ মুশিরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে আমাকে এই অনুষ্ঠান বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সবার জন্য অংশগ্রহণের সুযোগ হচ্ছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এই বিষয়ে বিপক্ষে অবস্থান করছি। সর্বশেষ সুবিধা হয় দেশে মাধ্যমিক 1912 সালে বহির্বেশের প্রশ্ন এমসিকিউ ব্যবস্থা চালু করা হয়। কিন্তু দেশে এই পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে না পারে প্রযুক্তি শিক্ষা তখন শিশুরা তখন থেকেই শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এফএম হাফিজুর রহমান মাধ্যমিক স্তরের 36 জন শিক্ষকের উপর করা একটি গবেষণা তথ্য উল্লেখ করে কিছু শিক্ষকের ক্ষেত্রে দেখেছেন সঠিকভাবে প্রশ্ন করতে পারে না, এমনকি নোটের বই পড়ে নিতে পারে না কিছু শিক্ষক। শিক্ষানিষ্ঠ ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে এমসিকিউর আরেকটি সমস্যা হলো পরীক্ষার হলে সঠিক উত্তরগুলো দেওয়ার ঘটনা ঘটে। ব্যবহার বাদ দিয়ে জিপিএ গ্রেড পয়েন্ট অভ্যাসের পদ্ধতি কতটা শুরু হয়। এতে প্রথম দিকে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ 5 হয়েছিল। সুনামের প্রথম বছর 76 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল। বছর বছর বেড়েছে জিপিএ 5। 22 বছর ধরে এই পদ্ধতিতে যাচ প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ গত 8 ফেব্রুয়ারি এইচএসসি ও সমাপনী পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা যায় সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 1,76,282 জন শিক্ষার্থী। অবশ্যই এত সংখ্যক শিক্ষার্থী জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী শিক্ষা পরিবর্তন স্তরে অনেক সময় দায়বদ্ধতা রাখতে পারছে না। উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষাও অনেকে ভালো করতে পারে না। এত পরিবর্তন হলেও শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। মৌলিক পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনের তথ্য বলেছে ষষ্ঠ শ্রেণীতে 61% শিক্ষার্থীর ইংরেজিতে অবস্থা খারাপ। 2012 সালে শিক্ষাক্রম ঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি, ফলে শিক্ষার মানের প্রভাব পড়ছে। প্রশ্ন যদি হয় অতীতের সমীক্ষা, তবে বর্তমান নতুন পাঠ্যক্রমে কতটুকু সুযোগ হচ্ছে বা হবে তাই প্রশ্ন পক্ষদলের বক্তব্যের কাছে। ধন্যবাদ। তো এখন দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবার জন্য অংশগ্রহণের সুযোগ হচ্ছে বিষয়ের উপর যুক্তি খণ্ডন করবেন বক্তব্যদলের সহদলনেত্রী রিদিতা সাহেব। আমি তার যুক্তি খণ্ডনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার বিপক্ষী বন্ধুরা এত সুন্দর একটি প্রশ্ন তৈরি করার জন্য। তাহলে লক্ষ্য করে শুনুন, আগে যেরকম জিপিএ 5 দিয়ে আপনার ভালো ফলাফল মূল্যায়ন করা হতো, বর্তমানে শিক্ষা ব্যবস্থা একটু ভিন্ন হলে সেটাকে ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে মূল্যায়ন করা হয়। কিন্তু মূল্যায়নের মান কেমন? তথ্যবহুল বিষয়টি আমরা উল্লেখ করেছি। হ্যাঁ মাননীয় মডারেটর, আগেকার সময় তথ্য ফাঁস হতো, তো এখনকার যে কারিকুলামে প্রত্যেকটি শিক্ষকই ট্রেনিং প্রাপ্ত। বাচ্চাদেরকে একেবারে আদর ও যত্নের সাহায্যে গল্পের মাধ্যমে জিনিসটা বর্তমান শিক্ষা
ব্যবস্থায় সবার জন্য অংশগ্রহণের সুযোগ হচ্ছে বিষয়গুলোর যুক্তি খণ্ডনের আলোকে বক্তব্য প্রদান করবে বিপক্ষ দলের বন্ধু সহ দলনেত্রী মারিয়া সোয়াব। আমি তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদেরকে মানসিকভাবে বহুমত ও পথের অধিকারী বানিয়ে দেয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মানসিকভাবে পরস্পরের শত্রু হয়ে গড়ে ওঠে। ছাত্রী বা শিশু তারা বিভিন্ন মত ও পথে ধাবিত হয়, জাতিকে বিভিন্ন মত ও পথের দিকে ধাবিত করার চেষ্টা করে। ফলে জাতির মধ্যে দিন হানাহানি বৃদ্ধি পাচ্ছে, ঐক্য ও প্রসারিত হচ্ছে ও সংস্কৃতির বন্ধন একেবারে শিথিল হয়ে পড়ছে। মাননীয় মডারেটর, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নারীদের সমান অংশগ্রহণের সুযোগ হচ্ছে না। এক্ষেত্রে এখনো ছেলেদের জন্য 10 ক্যাডেট কলেজ থাকলেও মেয়েদের জন্য রয়েছে মাত্র 3টি। বিবিসি এর জরিপ বলছে বাল্যবিবাহের কারণে এখনো শতকরা 41% শিক্ষার্থী ঝরে পড়ছে। পথ শিশুদের মাত্র 4.3% স্কুলে যাবার সুযোগ পায়, অর্থাৎ 100তে আরও 96 বাকি। দেশের 1,60,00,000 প্রতিবন্ধী, তাদের মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কতজন সুযোগ পাচ্ছে, অংশগ্রহণের সুযোগ পাচ্ছে? পরিসংখ্যানগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশের আদিবাসী সংখ্যা প্রায় 2.5 মিলিয়ন, তার মাত্র 33% শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এর মধ্যে আবার 60 থেকে 70% শিক্ষার্থীরা প্রতি বছর ঝরে পড়ছে। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গুটি কয়েক মানুষের হাতের সম্পত্তি, আর তাদের সবমাত্র। তোমাদের অংশগ্রহণমূলক বক্তৃতা প্রদানে উত্থাপিত বিশেষ কিছু বলার জন্য ও আজকের ফলাফল ঘোষণার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুদেব ঘোষ স্যারকে। সুন্দর বক্তৃতা, পক্ষে বিপক্ষে মানে খুবই সুন্দর যৌক্তিক উপস্থাপন আমরা দেখলাম, অসম্ভব সুন্দর যৌক্তিক উপস্থাপন আমরা দিয়েছি, কোনো সমস্যা নেই। পরীক্ষা দেওয়ার সময় কোনো সমস্যা থাকে না, কিন্তু পরীক্ষার ফলাফল যে সময় দিবে সে সময় কিন্তু একটা টেনশন থাকে যে আমি কি সঠিকভাবে বলেছিলাম, সঠিকভাবে কাজটা করেছিলাম। বর্তমান শিক্ষার কোনো পরীক্ষা বলতে নেই, এখানে পক্ষে বিপক্ষে তোমরা উভয় ব্যক্তি, তোমার উভয় দলের সদস্যরাই খুব ভালো যুক্তি উপস্থাপন করেছে। ভালো যুক্তির ফলাফল শুরু হচ্ছে, তোমাদের ফলাফলটা হচ্ছে তোমরা উভয় দলই আছো।